তোমার কি মাথায় কিছু নেই? আজকে তোমার জন্য আমার কত বড় সর্বনাশ হলো। যা জানো না তা নিয়ে একটা কিছু বলে দিলেই হলো, তাই না? আর সারাদিন তোমার এই শপিং আর শপিং। আমাকে কি ভিখিরি করে ছাড়বে? নীল, কুশল আর পৃথা চলে যাবার সঙ্গে সঙ্গেই অতীন ঝাঁঝিয়ে উঠল প্রিয়াঙ্কার উপর। প্রিয়াঙ্কা কাচুমাচু মুখ করে বলল, ডার্লিং, আমি তো ঠিক বুঝতে পারিনি যে। কোনো কথা না শুনে গটগট করে চলে গেল অতীন। অপমানিত মুখে দাঁড়িয়ে রইল প্রিয়াঙ্কা। নীলকে নিয়ে কুশল আর পৃথা পৌঁছালো বোজো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কলকাতার একটা অত্যন্ত নামি দামি রেস্টুরেন্ট। নিচে খাওয়ার ব্যবস্থার সাথে সাথে দোতলায় ছোটখাটো প্রাইভেট পার্টি করার মতন ব্যবস্থা রয়েছে এখানে। আগে থেকেই এখানে একটা রুমের ব্যবস্থা করে রেখেছিল পৃথা। সেখানে ঢুকে নিজেরা বসতে না বসতেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। কুশল আর পৃথা একে অপরের দিকে তাকিয়ে হাসল। পৃথা বলল, দরজাটা কিন্তু আপনারই খোলা উচিত। নীল বুঝতে পারল দরজার বাইরেই তার জন্য কোনো একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। তারই ইঙ্গিত দিচ্ছে পৃথা। দরজা খুলে সত্যিই আশ্চর্য হয়ে গেল নীল। সামনে দাঁড়িয়ে অর্জুন আর নিখিল। আনন্দ উচ্ছ্বসিত গলায় নীল বলল, আরে আজকে কার মুখ দেখে উঠেছি? আজ তো সব হারিয়ে যাওয়া কাছের মানুষদের একে একে ফিরে পাচ্ছি। অর্জুন মুখে কোনো কথা না বলে নীলকে জড়িয়ে ধরল। নিখিল বলল, এতদিন কোথায় ছিলেন বলুন তো? আমরা সবাই আপনাকে পাগলের মতো খুঁজছিলাম। অর্জুন আর নিখিল এরা দুজনই একটা সময় ইন্ডিয়ান আর্মিতে ছিল। পারিবারিক সমস্যার কারণে দুজনেই তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নেয়। তারপর ওরা নীলের বডিগার্ড হিসেবে কাজ করত। এমন সময় অর্জুনের মায়ের ক্যান্সার ধরা পড়ে। অর্জুন অবশ্য নীলের কাছে কোনো সাহায্য চায়নি, কিন্তু নীল জানতে পারার পর নিজে থেকেই অর্জুনের মায়ের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করেছিল। প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা খরচা করেছিল নীল। দুঃখের কথা, অর্জুনের মাকে বাঁচানো যায়নি, কিন্তু নীলের এই অবদান অর্জুন কোনো দিনও ভুলতে পারেনি। পরবর্তীকালে নীল জানতে পেরেছিল নিখিল আর অর্জুন দুজনেই আলাদা আলাদাভাবে কিছু করতে চায়। তখন নীল ওদেরকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছিল, যাতে ওরা স্বাধীনভাবে কিছু করতে পারে। রয় চৌধুরী ইন্ডাস্ট্রি থেকে নীলের বাবাকে সরিয়ে দেওয়ার পরে নীলকেও বের করে দেওয়া হয়েছিল। তারপর যেন নীল জনারণ্যেই হারিয়ে যায়। পৃথা, কুশল, অর্জুন, নিখিল এরা সবাই নীলকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। তাই আজ নীলকে ফিরে পেয়ে তাদের আনন্দের সীমা ছিল না। সকলের মনেই ছিল নীলের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। জানেন নীল স্যার, আপনাকে খোঁজার জন্য আমরা পাগলের মতো এদিক ওদিক ঘুরেছি। তবে একটা ভালো ব্যাপার হয়েছে, এই করতে গিয়ে আমাদের ৪ জনের যোগাযোগ এবং তারপরই বন্ধুত্ব। তবে আমাদেরও বোকামো হয়েছে। কলকাতার সঙ্গে যখন আপনার পুরনো যোগাযোগ, আপনি এখানেও থাকতে পারেন এটা আমরা কেউ ভাবিনি। খুশি মনে অর্জুন কথাগুলো বলল। নিখিল কম কথা বলে, ও মাথা নেড়ে সায় দিল। আই অ্যাম সো সরি, তোমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলাম। তবে আমি কথা দিচ্ছি, আর কখনো এমনভাবে কোথাও যাব না। আমাদের ৫ জনের এই বন্ধুত্বটা অটুট রাখবো আমি। তবে আমি আজ ভীষণ খুশি। আমি যেটা চেয়েছিলাম তোমরা সেটাই করেছ। পৃথার আজকে এত বড় একটা বিউটি স্টোর, কুশলের বিরাট হোটেল। অর্জুন, তুমি কি করছো? অর্জুন হেসে বলল, এই যে রেস্টুরেন্টটা দেখছেন, বোজো, এটাই আমার রেস্টুরেন্ট। আপনার দয়ায় আমি এটা করতে পেরেছি। আরে বাহ, আমি তো ভাবতেই পারছি না। আর নিখিলও কি তোমার সঙ্গেই আছে? পৃথা একটু খুনসুটি করে বলল, ও একটা সিকিউরিটি গার্ডের কোম্পানি খুলেছে। ওর কোম্পানিতে শুধু পালওয়ান বডিগার্ডরাই আছে তেমনটা নয়, অনেক সুন্দরী মহিলা গার্ডও রয়েছে। অর্জুন মজা করে বলল, স্যার, 2 জন মহিলা গার্ড রাখতেই পারেন। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে কিন্তু। কথাটা শুনেই সবাই মিলে হাসতে শুরু করল। খেপেছ নাকি? এই বেশ ভালো আছি। আরও একটা জিনিস আছে কিন্তু। আবার কি? তোমাদের সঙ্গে দেখা হওয়াটাই কি কম পাওনা, তার উপর আবার কি নতুন সারপ্রাইজ। পৃথা ওর ব্যাগ থেকে একটা ছোট্ট বাক্স বের করল। এটা আমরা 2 বছর আগে আপনার জন্য কিনেছিলাম, কিন্তু আপনাকে তো খুঁজেই পাইনি, তাই দেওয়াও হয়নি। এখন আমরা সবাই মিলে এটা আপনাকে উপহার দিতে চাই।
ভীষণ কৌতূহল নিয়ে নীল বাক্সটা হাতে নিল। তারপর সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বাক্সের ডালাটা খুলে ফেলল। উপহার দেখে অবাক হয়ে গেল সে। বাক্সের ভিতরে একটা অ্যান্টিক সোনার ঘড়ি। কি অসাধারণ তার জৌলুস! কি করেছ কি তোমরা? আমি তো ভাবতে পারছি না এত সুন্দর একটা উপহার আমার জন্য অপেক্ষা করছিল। এ তো অসাধারণ একটা উপহার। তোমরা ভাবতে পারবে না আজকে আমি ঠিক কতটা খুশি। এই ভালোবাসা মূল্যহীন। আজকের দিনটা কিন্তু সেলিব্রেট করতেই হচ্ছে। উচ্ছ্বসিত মুখে একটা চওড়া হাসি নিয়ে বলল নীল। সে তো বটেই, আমি এক্ষুনি ভডকা অর্ডার করছি। কিছুক্ষণের মধ্যেই ভডকার বোতল এসে গেল, আর তারপর সবাই মেতে উঠল আনন্দে। খাওয়া দাওয়া নাচে গানে মেতে উঠল তারা। আনন্দে উচ্ছ্বাসে তারা এতটাই খেয়ে ফেলল, কেউ আর বাড়ি ফেরার মতন অবস্থাতে রইল না। অর্জুন নিজের রেস্টুরেন্টে এই সুন্দর থাকার বন্দোবস্ত করেছিল। রাতে সেখানেই ঘুমিয়ে পড়ল সবাই। সকালে ঘুম থেকে উঠেও নীল বাড়ি ফিরল না। তাকে কোম্পানিতে যেতে হবে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হল। অফিসে পৌঁছে নিজের কেবিনে বসে নীল ভাবছিল আদ্রিতার কথা। সে দোনামোনা করছিল। একবার ভাবল আদ্রিতাকে কি একটা SMS করে জানাবে কেন সে গতরাতে বাড়ি ফেরেনি। কিন্তু তারপর মনে হল আদ্রিতাও তো চাইলে খোঁজ নিতে পারত। যেন অভিমান হল নীলের। আদ্রিতা যখন খোঁজ নেয়নি, নীলও কিছুই জানাবে না। এমন সময়েই নীলের ফোনটা বেজে উঠল। নীল দেখল চিত্রা ফোন করছে। ফোনটা তুলতেই ওপার থেকে চিত্রার গম্ভীর গলাটা শুনতে পেল নীল। কি ব্যাপার নীল? আমি আদ্রিতার কাছে শুনলাম কাল রাতে তুমি নাকি বাড়ি ফেরোনি। তোমার শরীর ঠিক আছে তো? চিত্রার এমন চিন্তিত আওয়াজ শুনে নীল অবাক। এত মধুমাখানো কথা আগে শোনেনি নীল। অবশ্য শাশুড়ি মা কেন এভাবে কথা বলছে সেটা নীলের খুব একটা অজানাও নয়। আসলে আগের দিন সেন পরিবারের পার্টিতে চিত্রা ও আদ্রিতাকে অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল নীল। তাই জন্যই চিত্রার গলায় আজ নরম সুর। আমি ঠিকই আছি মা। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, দেরি হয়ে গেল, তাই আর বাড়ি ফিরিনি, ওখানেই থেকে গিয়েছিলাম। বুঝলাম। শোনো, আমি যে কারণে তোমাকে ফোন করেছি, মনে আছে তোমার বাবা মার ফুল বডি চেক আপ করা হবে বলেছিলাম? কালকেই ওনাদেরকে তুমি নিয়ে এসো হসপিটালে, চেক আপটা করিয়ে নেওয়া যাবে। কথাটা শুনে নীলের মুখ যেন হঠাৎই তেতো হয়ে গেল। নীলের ভালো মুডটা একেবারে নষ্ট করে দিল এই চিত্রা সেন। নীল চিত্রাকে চুপ করিয়ে দেওয়ার জন্য শান্ত গলায় বলল, ঠিক আছে মা, কাল আমি আমার বাবা মাকে নিয়ে হসপিটালে যাব। তুমিও আদ্রিতাকে নিয়ে চলে এসো, তারপর আমরা সবাই চেক আপ করাবো। আমরা কেন চেক আপ করাবো? কিন্তু নীল না শোনার ভান করে বলল, ঠিক আছে মা, তাহলে ওই কথাই রইল। এখন আমি একটু কাজে ব্যস্ত আছি, পরে কথা বলছি। স্যার, নবীন সেন এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। দরজার বাইরে দাঁড়িয়েই কথাটা বলল নীলের সেক্রেটারি নন্দিতা। সেন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের যে কন্ট্রাক্টটা হয়েছিল তার ব্যাপারে কিছু কথা বলতে চান। ওনাকে কি আসতে বলবো? একেবারেই নয়। সেনরা কি বাংলা কথা বোঝে না নাকি? ওদেরকে তো আমি আগেই বলেছিলাম যে যাকে তাকে আমি অ্যালাউ করব না। একমাত্র আদ্রিতা যদি আসে তাহলেই কন্ট্রাক্টের ব্যাপারটা এগোবে, আর তা যদি না হয় তাহলে রায়চৌধুরীরা কন্ট্রাক্ট বাতিল করে দেবে। এত সহজ কথা তারা বুঝতে পারে না। নন্দিতা ইতস্তত হয়ে বলল, তাহলে স্যার এই কথাই বলে দেব নবীন সেনকে? না, দাঁড়াও, তুমি সেন এন্টারপ্রাইজের সব থেকে সিনিয়র কল্যাণী সেনকে ফোন করে এই কথাগুলো বলো। তারপর যা করার কল্যাণী সেনই করবেন। আগের রাতে অতিরিক্ত অনিয়মের জন্য যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছিল নীলের। নন্দিতা বেরিয়ে যেতেই নীল আবারও চেয়ারে গা এলিয়ে দিল। নবীন বাইরে অপেক্ষা করছিলেন। আগেরবার অপমান করে তাড়িয়ে দিয়েছিল, এবার তাই আরও প্রস্তুত হয়ে এসেছেন। এমন সময় দেখলেন কল্যাণী সেন ফোন করছেন। ফোনটা ধরতেই কল্যাণীর গম্ভীর আওয়াজ শুনতে পেলেন নবীন। নবীন, তুমি ফেরত চলে এসো এক্ষুনি। ফেরত আসবো? কিন্তু কেন? যা বলছি তাই করো, ফেরত এসো এক্ষুনি। কল্যাণী অসহিষ্ণু গলায় কথাগুলো বলে ফোনটা রেখে দিলেন। আবারও আমাকে অপমান? কিন্তু এবার তো আমি তোমাকে ছাড়ব না নতুন সিইও। বলেই
হাত মুঠো করে রাগে কাঁপতে থাকলেন তিনি। মাথায় যেন আগুন জ্বলতে থাকল নবীনের। কি করতে চলেছেন নবীন সেন? তিনি কি কোনো হাঙ্গামা করবেন নীলের অফিসে? তাহলে কি নীল এবং নবীন সেন আজ মুখোমুখি হতে চলেছে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।